2025 সালে ভূগোলে কিছু সাজেশন আছে মাধ্যমিকের জন্য ভালোই হতো। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য ভূগোলের সাজেশন আছে তো, কম্পিউটারে রয়েছে। চলো কম্পিউটারে যাওয়া যাক। অত্যন্ত আনন্দের সাথে জানাই 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য ভূগোলের সাজেশনে আমি রেখেছি মান 3 এবং মান 5। আমি প্রথমেই মান 3-এ দাগ নাম্বার অনুযায়ী সাজেশনটা করেছি, অর্থাৎ অধ্যায় ধরে ধরে এরকম সাজেশন আমি করিনি। আমি চেষ্টা করেছি যে দাগে যেরকম ভাবে প্রশ্ন থাকবে সেটাকে সাজানো। তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ঘ, বিভাগ ঘয়ে দাগ নাম্বার 4-এর 1 দুটো প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা। সেই দুটো প্রশ্নের মধ্যে আমি ইম্পর্টেন্টের তালিকায় লিখেছি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, এটাকে ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। এরপরে তোমরা একে একে যত প্রশ্ন পাচ্ছ সবগুলোই কিন্তু পড়তে হবে, বেশি ভালো করে পড়বে সেইগুলো যেগুলোকে আমি মার্ক করে দিয়েছি। পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যে সমস্ত স্কুলে পড়ো সেই স্কুলের শিক্ষক মহাশয়দের পরামর্শ মেনে তোমরা পড়ে যাবে। পাশাপাশি আমার সাজেশনটাকে একবার দেখতে পারো। প্রথমে আছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য। 3 নম্বরে দেখতে পাচ্ছ উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চোখে এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমি তোমাদের দেখাবো রিজওয়ান। তাহলে বোঝা গেল রিজওয়ান কই, এখানে আসো রিজওয়ান। আচ্ছা রিজওয়ান এখানে আসো। দেখো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, তাই তো? নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। তুমি মাথায় রাখবে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, এটা যেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক তেমন একটু পরীক্ষার খাতায় এটা তো ঘুরিয়ে আসতে পারে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, সেটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে পড়াটাকে দুভাবে পড়বে, এক পড়বে নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে, আর একটা পড়বে সব নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে না। তারপরেই দেখো 9 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্নে দেখো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়ে যাবে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। এটা ঘ বিভাগের 4-এর 1 নম্বর দাগে আমি এই 10খানা প্রশ্নকে সাজিয়েছি। তোমরা এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু দুটো প্রশ্ন পেতে পারো। তাহলে এই প্রশ্নগুলো আবার একবার বলি, দাগ নাম্বার 1, দাগ নাম্বার 3, 8, 9, 10 খুব ভালো করে চোখ বুলিয়ে যাবে। এরপর দাগ নাম্বার 4-এর 2 রেজওয়ান। দেখো পরীক্ষায় কটা দাগ থাকবে, 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4। 4-এর 1 থেকে যদি দুটো প্রশ্ন আসে তাহলে 4-এর 2 থেকে কটা প্রশ্ন থাকবে, দুটো থাকবে। তোমাকে লিখতে হবে কটা, একটা। তাহলে এই 2 নম্বর দাগে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমি তো বলছি, তুমি বুঝতে পারছো যে কোনটা কোনটা এর মধ্যে ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইট করা আছে। তাহলে প্রথমে কি আছে, বিভাগ ঘয়ে দেখো দাগ নাম্বার 4-এর 2 মান 3-এ তোমার প্রথম ইম্পর্টেন্ট রেখেছি বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 3R এবং 4R এর গুরুত্ব খুব ভালো করে এটা পড়ে যাবে। পড়বে কি, এর মধ্যে দুটো আছে, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, পাশাপাশি 3R আর 4R এর গুরুত্বটা পড়ে যাবে। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কিভাবে দূষণ হচ্ছে, খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়ে যাবে। 6 নম্বর প্রশ্নে পরিবেশের উপর বর্জ্য পদার্থের উৎস আর 3টে প্রভাব। আচ্ছা একটা কথা বলো তো, আমি যেগুলো হাইলাইট করেছি তুমি সেগুলোই পড়বে, এইগুলোকে বেশি ভালো করে পড়বে, আর 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 বাকিগুলো একদম তাই, বাকিগুলোকেও অবহেলা করবে না, পড়ে যাবে। এবার দেখো আমি চলে যাচ্ছি, তাহলে কোন বিভাগ বললাম, বিভাগ ঘ। কত নম্বর দাগ বললাম, 4-এর 2। কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট বললাম, সবে মাত্র 3টে বললাম, কিন্তু 6টা আছে, 6টাই পড়তে হবে। 1-এ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, 2-এ ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, আর 6-এ পরিবেশের উপর বর্জ্য পদার্থের উৎস ও 3টে প্রভাব। এবার আমি চলে যাব তোমার দাগ নাম্বার 3-এ। কতর 3, 4-এর 3। 4-এর 3-এ তোমরা দেখো প্রথম আমি ইম্পর্টেন্ট রেখেছি 4 নম্বর প্রশ্ন।
ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? একটু আগে কি বলছিলাম তোমাকে? একটু আগে তোমাকে বলছিলাম যে সব নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেছে, এটা যেমন পড়বে ঠিক তেমন এটাও তোমাকে পড়তে হবে। সব নদীর মোহনায় নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, এটা যেমন একটা প্রশ্ন। আবার সব নদীর মোহনায় তো বদ্বীপ গড়ে ওঠে না, সেটাও তোমাকে কিন্তু পড়ে যেতে হবে ওই পয়েন্টগুলোরই বিপরীত। এরপরে এটা এবছর পরীক্ষায় জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। এটাকে যতবার পারো পড়ো, মুখস্থ করো এবং খাতায় লিখে ফেলো। এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি এগিয়ে যাই পরের প্রশ্ন। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা পড়বে। আর এটা বারে বারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে। ভারতে নগরায়নের প্রধান তিনটে কারণ আর সমস্যা, মানে কারণও পড়তে হবে, সমস্যাও পড়তে হবে। এরপর 4 নম্বর দাগ, এই যা বলছে এগুলো কত মান? মান 3। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, তার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3টে ব্যবহার লেখো, তার গুরুত্ব লেখো, তার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর দাগ, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের 3টে কারণ। খুব ভালো করে এই প্রশ্নটাকে পড়বে। এবার আমি যাই 6 নম্বর প্রশ্নে। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। এটা কটা স্টার দিয়েছি বলো তো? 4টে। এটা ইম্পর্টেন্ট? অবশ্যই। উপগ্রহ চিত্রের প্রধান 3টে বৈশিষ্ট্য ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। তাহলে মান 5-এ যাওয়ার আগে রিজওয়ান তোমাকে আমি প্রশ্ন করব যে আমরা এতক্ষণ ধরে যে ভিডিও করছি তাতে আমাদের ছাত্রছাত্রীদের তো সুবিধা হবে, তুমিও বুঝতে পারছো কত মানের জন্য আমরা করছি? মান 3। দাগ নাম্বার কত? 4-এর 1। এখান থেকে আমি 10টা প্রশ্ন দিয়ে থাকলেও কটা প্রশ্ন আসবে? 5টা ইম্পর্টেন্ট, বাদ বাকি 10টার মতো সবকটাই দেখে যেতে হবে। কিন্তু আসবে কটা? 2টো। লিখতে হবে কটা? একটা। ঠিক এইভাবে 4-এর 2, এইভাবে 4-এর 3, এইভাবে 4-এর 4কে পড়বে। এবার আমি চলে যাব 5-এর 1। রোহিতকে বলবো প্রশ্নগুলোকে আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটু দেখাতে। দেখো, 5-এর 1-এর 1 ভূগোলের সাজেশন মান 5। এতক্ষণ ধরে আমি যেগুলো বলছিলাম সেগুলো কত? এতক্ষণ ধরে আমি রোহিত বলছিলাম মান 3-এর কথা। এবার তাহলে কত পড়তে হবে রিজওয়ান? এবার কত? এবার মান 5 পড়তে হবে। তাহলে মান 5-এ 5-এর 1-এর 1 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ চিত্র সহ লেখো। 2, মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। কিন্তু আমার চোখে এগুলোর মধ্যে থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। এটা 3টে স্টার দিলাম। আরো একটা প্রশ্ন আছে যেটাকে আমি 5টা স্টার দিয়ে রেখেছি, সেটা কোনটা জানো? এই প্রশ্নটা। এটা হিমালয় আছে, এটা হিমবাহ হবে। ঠিক আছে, এটা হিমবাহ হবে। হিমবাহ। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। আমি এটাকে 5টা স্টার দেব এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এটাকে খুব ভালো করে পড়তে হবে। এরপর আমি রেখেছি 5 নম্বর প্রশ্নকে ইম্পর্টেন্ট। দেখো, 5 নম্বর প্রশ্নে কি আছে? পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর বিবরণ। এর মধ্যে দুটো তোমাকে নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি আর গতিপথ পড়তে হবে, পাশাপাশি পড়তে হবে বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর বিবরণ। 5-এর 1-এর 3 এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সবগুলোই দেখবে, সমুদ্র স্রোতের প্রভাব দেখবে, কিন্তু এই 2-এরটাকে একটু ভালো করে পড়বে। হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। কত নম্বর দাগে যাবো এবারে? 1-এর 4। আচ্ছা বলো তো, এর মধ্যে কোন দুটো প্রশ্নকে আমি ইম্পর্টেন্টের তালিকা রেখেছি? 4-এর দাগে আর 5-এর দাগে। 4-এর দাগ, একদম ঠিক বলেছো। কটা স্টার দিয়েছি দেখো? 3 আর 3-এ 6টা স্টার দিয়েছি। জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফলকে ব্যাখ্যা করো। এ বছরের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এবার আর তোমরা জানো যে 5 নম্বরে কটা প্রশ্ন আসবে? 4টে প্রশ্ন আসবে। একটা বিভাগ থেকে আসবে 2টো, পরবর্তী বিভাগ থেকে আসবে 2টো।
এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম তার মধ্যে তুমি পাবে দুটো, এবার আসবে চারটে কিন্তু তুমি পাবে দুটো। ঠিক একইভাবে এবারে তুমি এই জায়গা থেকে দেখো, ভূগোল সাজেশন ভারত 5-2-1 ভারতে পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। এটা ইম্পর্টেন্ট। তুমি 5-এরটা বলো দেখি, 5-এর প্রশ্নটা কি আছে? ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। একদম ঠিক। 5-2-2 কোনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে? 5-2-3 মনে হচ্ছে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আচ্ছা, এই যে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তোমরা জানো যে চা যদি আমরা পড়তে পারি, চা চাষের জন্য যে প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন অন্যগুলোও কিন্তু সেমই হয়, একটু চেঞ্জ। তাহলে এরকম নয় আমি চা পড়ে গেছি অন্য কিছু এসছে আমি লিখতে পারবো না। তোমরা চেষ্টা করবে এবছরের জন্য চা, কার্পাস আর গমটাকে ভালো করে পড়ে যেতে, কমন পেয়ে যাবে। তাই আমার সাজেশন তালিকায় আমি 3-এ চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ রেখেছি, তার পাশাপাশি 5-এ কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশও কিন্তু আছে। আর চায়ের সাথে যেটাকে রেখেছি গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এরকম চা, গম তোমরা যে কোনো দুটো পড়ে গেলে যেটাই আসো, একটা কিন্তু তোমরা জানবে চা, গম বা কোনো একটা শস্য থেকে আসতে পারে। ঠিক একইভাবে কৃষি থেকে যেমন একটা আসবে, তোমাদের মাথায় রাখতে হবে শিল্প থেকেও কিন্তু একটা আসবে। শিল্প থেকে কি আসবে? পূর্ব আর মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি নেবে। এটাকে খুব ভালো করে পড়ে যাবে। এরপর দেখো, এরপরে বলো কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট এখানে মনে হচ্ছে? 3-1 মনে হচ্ছে কি আছে? ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নগরায়নের প্রধান সমস্যাগুলি। আর আগে কি লিখছিলাম? নগরায়নের কারণগুলো কি। তাহলে কারণও করব, সমস্যার কারণও আমরা করব। এরপর ভারতের নগর গড়ে ওঠে প্রধান কারণগুলি আলোচনা একটু করো। আগে যেটা বলার চেষ্টা করছিলাম, 6-এর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্য 5টি কারণ কারণ। আলোচনা তাহলে করো। এখান থেকে আমরা দুটো প্রশ্ন পাবোই, লিখতে হবে একটা। এরপর আমরা চলে যাব পরের ভূগোলের ম্যাপ পয়েন্টে। আমি রিজওয়ানকে বলবো ম্যাপগুলো কি তুমি বুঝতে পারছো? ম্যাপগুলো এখানে নাম লেখা আছে। আমি রোহিতকে বলবো একটু ক্লোজ করে দেখাতে। দেখো নীলগিরি পর্বত, এই ম্যাপগুলো তোমরা যতটা পারো প্র্যাকটিস করো। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, সবগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না। তোমরা স্ক্রিনে যে কটা দেখতে পাচ্ছ তোমরা পারলে একবার নোট করে নিও এবং যতটা সম্ভব তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলো। এর মধ্যে পরীক্ষায় কমন আসলেও আসতে পারে, আসার চান্স অনেকটাই বেশি। আমরা পরবর্তী সাজেশনগুলোতে এগিয়ে যাই। এছাড়াও আমার চোখে আগের দিন ইতিহাসে যেমন তোমাদের বলেছি কয়েকটা প্রশ্ন আমার চোখে ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক একইভাবে আমি আরো কিছু এক্সট্রা দিয়ে রাখলাম। তোমরা দেখো এই প্রশ্নটা আমি ওখানে দিইনি, কিন্তু এখানে আমার মনে হয়েছে এটা কিন্তু কালো ঘোড়া। ঠিক আছে, যেমন পর্তুগাল একবার বলা হয়েছিল যে এই ওয়ার্ল্ড কাপ পর্তুগাল পেয়ে যেতে পারে, তাকে কালো ঘোড়ার সাথে তুলনা করা হয়েছিল, রেসের ঘোড়া। এখানে কিন্তু আমাদের ওজোন স্তর বিনাশের কারণ আর প্রভাব এবছর কিন্তু আসতে পারে। ঠিক একইভাবে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, বাদবাকিগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যেও। তাহলে রিজওয়ানকে আমি একটা প্রশ্ন করব, 3 নম্বরের প্রশ্ন, মান 3 কতগুলো লিখতে হবে? 4টে, তাই তো? আচ্ছা, মান 5 কতগুলো লিখতে হবে? 2টো করে বিভাগে, দুটো বিভাগে 2টো করে, টোটাল হচ্ছে 4টে। তাহলে এই হচ্ছে তোমাদের মান 5-এর আর মান 3-এর টোটাল সাজেশন। আমি একবার রোহিতকে বলবো স্ক্রিনে পুরোটা আরেকবার সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য, সুন্দর করে মাঝখান থেকে ভিডিওটাকে করে দেখিয়ে দেওয়ার জন্য। আর ছাত্রছাত্রীদের বলবো স্ক্রিনশট নিয়ে নিতে, অথবা ভিডিও তো থাকছেই। এটা 4-এর 1 দাগ, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যেও যেগুলো বেশি করে ইম্পর্টেন্ট আমি ওগুলোকে হাইলাইট করে দিয়েছি। দাগ নাম্বার 4-এর 2 যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখো হাইলাইট করে দিয়েছি। 4-এর 3 দেখো যেগুলো ইম্পর্টেন্ট হাইলাইট করা। এরকম ভাবে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 3-এর দাগ শেষ হচ্ছে, মান 3-এর দাগ 4-এর 4 দিয়ে শেষ হচ্ছে। এরপরেই আমাদের আসবে
মান 5, মান 5-এ দুটো বিভাগ, প্রত্যেক বিভাগ থেকে 4টে করে থাকবে, লিখতে হবে 2টো করে, টোটাল 4টে প্রশ্ন। এই দেখো, এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ সকলকে এতটা সময় নিয়ে তোমাদের দেখার জন্য। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।